পরিচ্ছেদ 12। আবার সেই এখানে মেলিসা কাটা ঘায়ে আর নুনের ছিটে দিও না তো। ক্লাইন মনে মনে বিড়বিড় করল। ওর মাথার ভেতরটা তখন যন্ত্রণায় দপদপ করছিল। ক্লাইন যা যা ভুলে গিয়েছিল তার পরিমাণ খুব একটা বেশি না হলেও একদম ফেলে দেওয়ার মতো ছিল না। আর মাত্র 2 দিন পরেই ইন্টারভিউ। এই অল্প সময়ের মধ্যে সবটুকু ঝালিয়ে নেওয়া ওর পক্ষে কিভাবে সম্ভব? তাছাড়া ইদানিং ও যেসব অদ্ভুত সব অলৌকিক ঘটনার মধ্যে জড়িয়ে পড়েছে তাতে পড়ার টেবিলে মন বসানো কি আর অত সহজ? বোনের কাছে কোনোমতে একটা উত্তর দিয়ে ও পড়ার ভান করতে লাগল। মেলিসা একটা চেয়ার টেনে ওর পাশেই বসল। গ্যাস ল্যাম্পের আলোয় ও মন দিয়ে নিজের স্কুলের কাজ করতে শুরু করল। চারপাশটা বেশ শান্ত। রাত যখন প্রায় 11টা তখন 2 ভাই বোন একে অপরকে শুভরাত্রি জানিয়ে ঘুমাতে চলে গেল। খট খট খট। দরজায় জোরালো ধাক্কার শব্দে ক্লাইনের ঘুম ভেঙে গেল। জানলা দিয়ে বাইরে তাকিয়ে ও দেখল ভোরের প্রথম আলো ফুটতে শুরু করেছে। আধো ঘুম চোখে ও ধড়ফড়িয়ে উঠে বসল। কে ওখানে? এখন আবার কেল? মেলিসা কেন আমাকে জাগিয়ে দিল না? আমি ডান স্মিথ। দরজার ওপাশ থেকে একজন গম্ভীর গলায় উত্তর দিল। ডান স্মিথ? একে তো চিনি না। ক্লাইন বিছানা থেকে নেমে মাথা ঝাঁকিয়ে দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলতেই ও দেখল সেই ধূসর চোখের পুলিশ ইন্সপেক্টর দাঁড়িয়ে আছে, যার সাথে আগের দিন ওর দেখা হয়েছিল। ঘাবড়ে গিয়ে ক্লাইন জিজ্ঞেস করল, কোনো সমস্যা হয়েছে কি? পুলিশ অফিসার বেশ কড়া চোখে ওর দিকে তাকিয়ে বলল, আমরা একজন গাড়ি চালককে খুঁজে পেয়েছি। সে সাক্ষ্য দিয়েছে যে 27 তারিখে, অর্থাৎ যেদিন মিস্টার ওয়েলচ এবং মিস নায়া মারা যান, সেদিন তুমি মিস্টার ওয়েলচের বাড়িতে গিয়েছিলে। শুধু তাই নয়, তোমার যাতায়াত ভাড়ার টাকা মিস্টার ওয়েলচ নিজেই দিয়েছিলেন। ক্লাইন চমকে উঠল। তবে নিজের মিথ্যা ধরা পড়ে যাওয়ার ভয় বা অপরাধবোধ ওর মধ্যে কাজ করছিল না, কারণ ও মোটেও মিথ্যা বলেনি। উল্টো ডান স্মিথের দেওয়া এই প্রমাণ শুনে ও নিজেই অবাক হয়ে গিয়েছিল। জুন মাসের 27 তারিখে আগের ক্লাইন সত্যিই মিস্টার ওয়েলচের বাড়িতে গিয়েছিল, আর সেদিন রাতে ফিরে এসে ও ঠিক সেভাবেই আত্মহত্যা করেছিল যেভাবে ওয়েলচ আর নায়া করেছিল। ক্লাইন জোর করে একটু হেসে বলল, এটা তো কোনো পাকাপোক্ত প্রমাণ হতে পারে না। আমি যে ওয়েলচ আর নায়ার মৃত্যুর সাথে জড়িত তা তো এটা দিয়ে সরাসরি প্রমাণ হয় না। সত্যি বলতে এই পুরো ঘটনা নিয়ে আমি নিজেও খুব কৌতূহলী। আমার 2 বেচারা বন্ধুর সাথে ঠিক কী ঘটেছিল সেটা আমিও জানতে চাই। কিন্তু আমার কিছুই মনে পড়ছে না। 27 তারিখে আমি কি করেছিলাম তার প্রায় সবটুকুই আমি ভুলে গেছি। আপনার কাছে হয়তো এটা বিশ্বাস করা কঠিন হবে, কিন্তু আমি নিজের ডায়েরি পড়েই আন্দাজ করেছি যে সেদিন আমি ওয়েলচের বাড়িতে গিয়েছিলাম। তোমার মনের জোর তো দেখছি বেশ ভালোই। কোনো রাগ না দেখিয়েই ডান স্মিথ মাথা নেড়ে বলল। ওর মুখে হাসির লেশমাত্র ছিল না। ওর চোখের দিকে সরাসরি তাকিয়ে ক্লাইন বলল, আশা করি আমার কথার সততা আপনি বুঝতে পারছেন। আমি তো সত্যি কথাই বলছি। অবশ্য পুরোপুরি নয়, খানিকটা সত্যি। ডান স্মিথ সাথে সাথে কোনো উত্তর দিল না। ও ক্লাইনের ঘরে চারদিকে একবার চোখ বুলিয়ে ধীর গলায় বলল, মিস্টার ওয়েলচের একটা রিভলভার হারিয়ে গেছে। আমার ধারণা সেটা হয়তো এখানেই পাওয়া যাবে, তাই না মিস্টার ক্লাইন? ওহ আচ্ছা। ক্লাইন এবার বুঝতে পারল রিভলভারটা কোথা থেকে এসেছিল। ওর মাথায় এক নিমেষে একটা চিন্তা খেলে গেল এবং ও একটা সিদ্ধান্ত নিয়ে ফেলল। ও নিজের 2 হাত অর্ধেকটা উপরে তুলে কিছুটা পিছিয়ে গিয়ে রাস্তা ছেড়ে দিল। তারপর চিবুক দিয়ে ইশারায় ওর খাটের দিকে দেখিয়ে দিল। খাটের পেছনের বোর্ডের ওপাশে আছে। ও আলাদা করে বলে দিল না যে এটা নিচের তলার বিছানা, কারণ ওপরের তলার খাটের বোর্ডের পেছনে সাধারণত কেউ কিছু লুকায় না, কারণ সেখান থেকে যে কোনো মানুষের নজরে পড়ে যাওয়া খুব সহজ। ডান স্মিথ ওখান থেকে নড়ল না। ওর ঠোঁটের কোণ একটু বেঁকে উঠল। ও জিজ্ঞেস করল, আর কিছু বলার আছে? কোনো দ্বিধা ছাড়াই ক্লাইন উত্তর দিল, আছে। গতকাল মাঝরাতে যখন আমার ঘুম ভাঙল, আমি দেখলাম আমি আমার পড়ার টেবিলে উপর হয়ে পড়ে আছি, আর পাশে একটা রিভলভার রাখা। ঘরের এক কোণে একটা গুলিও পড়েছিল। দেখে মনে হচ্ছিল যেন আমি আত্মহত্যা করার চেষ্টা করেছিলাম, কিন্তু কোনোদিন বন্দুক না চালানোর অভাব নাকি একদম শেষ মুহূর্তে ভয় পেয়ে গিয়েছিলাম, জানি না। যাই হোক, গুলিটা ঠিক লক্ষ্যভেদে সফল হয়নি। আমার মাথাটা এখনও জায়গা মতোই আছে। আমি এখনও বেঁচে আছি। আর তারপর থেকেই আমি কিছু কিছু স্মৃতি হারিয়ে ফেলেছি। 27 তারিখে ওয়েলচের বাড়িতে কি হয়েছিল বা আমি কি করেছিলাম তার কিছুই এখন মনে নেই। আমি মিথ্যা বলছি না, সত্যি আমার কিছুই মনে নেই। সন্দেহের তালিকা থেকে নিজের নাম কাটানোর জন্য এবং নিজের চারপাশের এই সব অদ্ভুত ঘটনা থেকে মুক্তি পাওয়ার জন্য ক্লাইন প্রায় সবকিছুই খুলে বলল। শুধু বাদ রাখল নিজের পুনর্জন্ম আর সেই রহস্যময় জমায়েতের কথাটুকু। তাছাড়া ক্লাইন নিজের শব্দ নির্বাচনে বেশ সতর্ক ছিল। ও কোথাও বলেনি যে গুলি ওর মগজ ভেদ করে গিয়েছিল, বরং বলেছে যে তা ঠিকঠাক কাজ করেনি এবং মাথাটা এখনও তার জায়গাতেই আছে। অন্যদের কাছে এই 2 কথার মানে এক মনে হলেও বাস্তবে এর মধ্যে আসমান জমিন তফাৎ ছিল। ডান স্মিথ চুপচাপ সব শুনল।
তারপর বলল, আমিও ঠিক এটাই আন্দাজ করেছিলাম। এর আগে ঘটে যাওয়া একই ধরনের ঘটনাগুলোর সাথে তোমার এই কথাগুলো মিলে যাচ্ছে। তবে তুমি কিভাবে বেঁচে গেলে সেটা অবশ্য আমার মাথায় ঢুকছে না। আপনি আমাকে বিশ্বাস করেছেন জেনে ভালো লাগল। আমি নিজেও জানি না আমি কিভাবে বেঁচে গেলাম। ক্লাইন স্বস্তির একটা দীর্ঘশ্বাস ফেলল, কিন্তু ডান একটা শর্ত জুড়ে দিল। আমার বিশ্বাসে কোনো কাজ হবে না। এই মুহূর্তে তুমি মূল সন্দেহভাজন। তোমাকে একজন বিশেষজ্ঞের মুখোমুখি হতে হবে। তিনিই নিশ্চিত করবেন যে তুমি সত্যিই সবকিছু ভুলে গেছ কিনা, অথবা মিস্টার ওয়েলচ আর মিস নায়ার মৃত্যুর সাথে তোমার কোনো যোগ আছে কিনা। ও একটু কেশে নিয়ে গম্ভীরভাবে বলল, মিস্টার ক্লাইন, তদন্তের জন্য তোমাকে আমাদের সাথে পুলিশ স্টেশনে যেতে হবে। যদি দেখা যায় তোমার কোনো সমস্যা নেই, তবে 2 থেকে 3 দিনের মধ্যেই সব কাজ মিটে যাবে। বিশেষজ্ঞ কি এখানে চলে এসেছেন? ক্লাইন অবাক হয়ে জিজ্ঞেস করল। ওরা তো বলেছিল আরও 2 দিন সময় লাগবে। তিনি সময়ের আগেই চলে এসেছেন। ডান একপাশে সরে দাঁড়িয়ে ক্লাইনকে বেরিয়ে আসার সংকেত দিল। আমাকে একটা চিরকুট লিখে যাওয়ার সময় দিন, ক্লাইন অনুরোধ করল। বেনসন এখনও বাড়ি ফেরেনি, আর মেলিসা স্কুলে গেছে। ও শুধু একটা চিরকুট লিখে রেখে যেতে চাইল, যেন ওরা অহেতুক দুশ্চিন্তা না করে। ডান মাথা নেড়ে সায় দিল। ও এটা নিয়ে খুব একটা মাথা ঘামাল না। ঠিক আছে। ক্লাইন পড়ার টেবিলের কাছে ফিরে এল। ও যখন কাগজের খোঁজ করছিল, তখন মনে মনে ভাবছিল সামনে কি ঘটতে যাচ্ছে। সত্যি বলতে, ও সেই বিশেষজ্ঞের সাথে দেখা করতে মোটেও আগ্রহী ছিল না, কারণ ওর নিজের একটা অনেক বড় গোপন কথা আছে। যেখানে 7টি বড় বড় চার্চ রয়েছে এবং যেখানে সম্রাট রোসেলের মতো একজন পুনর্জন্ম নেওয়া ব্যক্তি আততায়ীর হাতে মারা গেছেন বলে সন্দেহ করা হয়, সেখানে অন্য জগৎ থেকে আসা মানুষের বিচার বা সালিশ হওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু কোনো অস্ত্র, লড়াই করার ক্ষমতা বা অতিপ্রাকৃত শক্তি ছাড়া ও এই পেশাদার পুলিশের সাথে পেরে উঠবে না। তাছাড়া দরজার বাইরে অন্ধকার বারান্দায় ডানের বেশ কয়েকজন সহকারী দাঁড়িয়ে আছে। ওরা যদি একবার বন্দুক বের করে গুলি চালানো শুরু করে, তবে আমার আর রক্ষা নেই। উফ, ভাগ্যে যা আছে দেখা যাবে। ক্লাইন চিরকুটটা লিখে চাবি নিয়ে ডানের পিছু পিছু ঘর থেকে বেরিয়ে এল। অন্ধকার গলি ধরে কালো সাদা উর্দি পরা 4 জন পুলিশ ক্লাইনের 2 পাশে জোড়ায় জোড়ায় ভাগ হয়ে পাহারা দিচ্ছিল। ওরা সবাই বেশ সতর্ক ছিল। ট্যাপ ট্যাপ ট্যাপ। ক্লাইন আর ডান কাঠের সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করল। সেই পুরনো সিঁড়িগুলো চাপে ক্যাঁচ ক্যাঁচ করে আর্তনাদ করছিল। অ্যাপার্টমেন্টের বাইরে একটা 4 চাকার ঘোড়ার গাড়ি দাঁড়িয়েছিল। গাড়ির গায়ে পুলিশের প্রতীক আঁকা ছিল। চারপাশটা বরাবরের মতোই বেশ ঘিঞ্জি আর শোরগোলে ভরা। যাও, ওপরে ওঠো। ডান ইশারায় ক্লাইনকে আগে উঠতে বলল। ক্লাইন সবে সামনে পা বাড়াতে যাবে, ঠিক তখন একজন ঝিনুক বিক্রেতা হঠাৎ করে এক কাস্টমারকে চোর বলে জাপটে ধরল। দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে গেল। তাতে ঘোড়াগুলো ভয় পেয়ে লাফালাফি শুরু করায় চারদিকে একটা হুলস্থুল পড়ে গেল। এটাই সুযোগ। ক্লাইন আর বেশি কিছু ভাবার সময় পেল না। ও নিচু হয়ে সেই ভিড়ের দিকে দৌড় দিল। মানুষজনকে ধাক্কা দিয়ে আর নিজেকে বাঁচিয়ে ও পাগলের মতো রাস্তার অন্য প্রান্তে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে লাগল। এখন বিশেষজ্ঞের হাত থেকে বাঁচার একটাই পথ শহরের বাইরের সেই জেটিতে গিয়ে নৌকায় চড়ে টুস্ক নদী দিয়ে একেবারে রাজধানী ব্যাকল্যান্ডে পালিয়ে যাওয়া। ওখানে অনেক মানুষ, তাই আত্মগোপন করা বেশ সহজ হবে। অবশ্য ও স্টিম ট্রেনে চড়ে পূর্ব দিকে কাছেই এনম্যাট হারবারে গিয়ে সেখান থেকে সমুদ্রপথে প্রিজ্জ এবং তারপর ব্যাকল্যান্ডে যেতে পারে। অল্প সময়ের মধ্যেই ক্লাইন একটা রাস্তায় পৌঁছে গেল এবং সেখান থেকে আয়রন ক্রস স্ট্রিটের মোড় নিল। সেখানে ভাড়ায় চালিত বেশ কিছু ঘোড়ার গাড়ি দাঁড়িয়েছিল। শহরের বাইরের জেটিতে চলো। ক্লাইন হাত বাড়িয়ে একটা গাড়িতে উঠে পড়ল। ও সবকিছু বেশ পরিষ্কারভাবে ভেবে নিয়েছে। প্রথমত, ওকে ধাওয়া করে আসা পুলিশদের ভুল পথে চালিত করতে হবে। গাড়িটা যখন নিরাপদ দূরত্বে চলে যাবে, তখন ও এক লাফে নেমে পড়বে। ঠিক আছে। গাড়ি চালক ঘোড়ার লাগাম টেনে ধরল। খটখট খটখট। গাড়িটা আয়রন ক্রস স্ট্রিট ছেড়ে বেরিয়ে গেল। ক্লাইন যখন গাড়ি থেকে লাফ দেওয়ার কথা ভাবছিল, ঠিক তখনই ও খেয়াল করল গাড়িটা অন্য এক রাস্তায় ঢুকে পড়েছে। এটা তো শহরের বাইরে যাওয়ার রাস্তা নয়। তুমি কোথায় যাচ্ছ? ক্লাইন ঘাবড়ে গিয়ে চিৎকার করে উঠল। ওয়েলচের বাড়িতে। গাড়িচালক একঘেয়ে গলায় উত্তর দিল। কি? ক্লাইন পুরো বাকরুদ্ধ হয়ে গেল। গাড়িচালক মুখ ঘোরাতেই ওর সেই শীতল ধূসর চোখ দুটো নজরে এল। এ তো ডান স্মিথ, সেই ধূসর চোখের পুলিশ। আপনি? ক্লাইন একেবারে দিশেহারা হয়ে গেল। মুহূর্তেই চারপাশটা ঝাপসা হয়ে গেল, যেন পৃথিবীটা ওর চোখের সামনে বনবন করে ঘুরছে। ও ধরফড়িয়ে উঠে বসল। উঠে বসল? ক্লাইন হতভম্ব হয়ে চারদিকে তাকাল। জানলা দিয়ে ও দেখতে পেল লালচে চাঁদ আর পুরো ঘরটা এক অদ্ভুত রক্তিম মায়ার চাদরে ঢাকা। ও নিজের কপালে হাত দিয়ে দেখল পুরো ভিজে বরফের মতো ঠান্ডা হয়ে আছে। ঠান্ডা ঘাম। ওর পিঠটাও একই রকম ঘামে ভেজা। ওটা একটা দুঃস্বপ্ন ছিল। ক্লাইন একটা দীর্ঘশ্বাস ফেলল। সব ঠিক আছে, সব ঠিক আছে। ওর ব্যাপারটা বেশ অদ্ভুত লাগল।
স্বপ্নের ভেতর ওর চেতনা একদম পরিষ্কার ছিল, এমনকি ও শান্তভাবে চিন্তাও করতে পারছিল। মনটা একটু শান্ত হলে ক্লাইন পকেট ঘড়ি বের করে দেখল, এখন রাত মাত্র 2টা বাজে। ও নিঃশব্দে বিছানা থেকে নামল। ওর বাথরুমে যাওয়া দরকার, মুখ হাত ধুয়ে আর হালকা হয়ে মনটাকে একটু শান্ত করতে চাইল। ও দরজা খুলে অন্ধকার করিডোর দিয়ে এগোতে লাগল। ম্লান জ্যোৎস্নায় ও পা টিপে টিপে বাথরুমের দিকে যাচ্ছিল। হঠাৎ করেই ও করিডোরের শেষ প্রান্তের জানলা দিয়ে একটা ছায়ামূর্তি দেখতে পেল। সেই ছায়ামূর্তির গায়ে একটা কালো রঙের ট্রেঞ্চকোট জড়ানো। মূর্তিটা অন্ধকারের সাথে যেন মিশে আছে, আর ওর শরীরের ওপর লালচে চাঁদের আলো এসে পড়ছে। ছায়ামূর্তিটা আস্তে করে ঘুরে তাকাল। ওর চোখ দুটো গভীর, ধূসর আর হিমশীতল। ডান স্মিথ,